আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস দ্য সান অলসো রাইজেসের জগতে আপনাদের স্বাগত। চলুন আজ ডুব দেওয়া যাক প্রথম বিশ্বযুদ্ধের পর ভেঙে চুরমার হয়ে যাওয়া একটা পৃথিবীর গল্পে, আর সেই পৃথিবীতে ভেসে বেড়ানো একদল মানুষের কাহিনীতে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যদি চেনা জানা সবকিছু হঠাৎ করে অর্থহীন হয়ে যায়, তখন বাঁচার মানেটা কি দাঁড়ায়? এই প্রশ্নটাই কিন্তু পুরো উপন্যাসটার একেবারে কেন্দ্রে রয়েছে। এটা আমাদের সরাসরি নিয়ে যায় সেই সময়কার মানুষদের মানসিক জগতে। আর হেমিংওয়ে ঠিক এই মানুষগুলোর কথাই বলছেন, যাদেরকে বলা হতো লস্ট জেনারেশন বা হারানো প্রজন্ম। মানে বিশ্বযুদ্ধের ভয়াবহতা তাদের ভেতর থেকে বিশ্বাস, ভরসা, উদ্দেশ্য সবকিছু কেড়ে নিয়েছিল। তারা যেন একটা অর্থহীন স্রোতে ভেসে বেড়াচ্ছিল। গল্পের শুরুটা হচ্ছে যুদ্ধ পরবর্তী প্যারিসে। চলুন দেখি সেই সময়ের প্যারিসের চিত্রটা কেমন ছিল, আর আমাদের চরিত্ররা তাদের ভেতরের শূন্যতা নিয়ে কিভাবে দিন কাটাচ্ছিল। তো কারা এই মানুষগুলো? গল্পের কেন্দ্রে আছে কয়েকজন আমেরিকান আর ব্রিটিশ প্রবাসী। জেক বার্নস, যে এই গল্পের কথক; লেডি ব্রেট অ্যাশলি, অসম্ভব আকর্ষণীয়া কিন্তু ভেতরে ভেতরে ভীষণ অস্থির; রবার্ট কোহেন, একজন লেখক যে সব সময় নিজেকে বাইরের লোক ভাবে; আর আছে জেকের বন্ধু বেল আর ব্রেটের বাগদত্তা মাইক। এদের প্রত্যেকের ভেতরেই চলছে এক একটা গভীর লড়াই। আর এই গল্পের একেবারে হৃৎপিণ্ডে রয়েছে একটা অসম্ভব ভালোবাসার গল্প, জেক আর ব্রেটের গল্প। তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে, কিন্তু যুদ্ধের একটা ভয়ঙ্কর ক্ষত জেককে শারীরিক সম্পর্কে অক্ষম করে দিয়েছে। ওদিকে ব্রেটের জন্য ভালোবাসা মানেই শারীরিক আবেগ। কি মর্মান্তিক একটা পরিস্থিতি, তাই না? ব্রেটের এই একটা কথাই যেন তার ভেতরের সব কষ্টকে বের করে আনে। বাইরে থেকে তাকে যতই প্রাণবন্ত আর স্বাধীন মনে হোক না কেন, ভেতরে ভেতরে সে ভালোবাসা আর স্বাধীনতার দ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এবার গল্পের পটভূমি বদলাচ্ছে। চরিত্ররা প্যারিসে সেই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে স্পেনের দিকে যাত্রা করছে একটা উৎসবের উত্তেজনার খোঁজে। তবে স্পেনে ঢোকার আগে জেক আর তার বন্ধু বিল একটা দারুণ কাজ করে। তারা মাছ ধরতে যায়। ভাবুন একবার, চারপাশের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত পরিবেশে কয়েকটা দিন। এটা ছিল তাদের অস্থির জীবনের মধ্যে এক ঝলক শান্তির মতো। কিন্তু সেই শান্তিটা ছিল খুবই ক্ষণিকের। কারণ এরপরই তারা পৌঁছায় প্যাম্পলোনায়, যেখানে চলছে বিখ্যাত স্যান ফার্মিন ফিয়েস্টা, মানে অবিরাম হইচই, মদ্যপান আর বুনো উল্লাস। আগের শান্ত পরিবেশের সাথে এর কোনো মিলই নেই। আর এই বিশৃঙ্খলাটাই হয়ে উঠবে পরবর্তী সব সংঘাতের মঞ্চ। উৎসবের এই উন্মাদনার মধ্যে দলের ভেতরে এতদিন ধরে জমে থাকা চাপা উত্তেজনা, ঈর্ষা আর হতাশা সবকিছু যেন একসাথে ফেটে পড়তে শুরু করে। আর এই বিশৃঙ্খলার ঠিক মাঝখানে আমাদের সামনে আসে একদম অন্যরকম একটা চরিত্র, পেদ্রো রোমেরো। সে একজন তরুণ সারযোদ্ধা। তার মধ্যে আছে নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস আর মর্যাদা। তাকে যখন জেক বা মাইকের মতো যুদ্ধফেরত লক্ষ্যহীন মানুষগুলোর পাশে রাখা হয়, তখন পুরুষত্বের দুটো ভিন্ন রূপের এক তীব্র পার্থক্য ফুটে ওঠে। যা হওয়ার তাই হল। ব্রেট রোমেরোর এই শান্ত আর শক্তিশালী ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয়, আর তাদের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়ে যায়। আর এটাই যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে, বিশেষ করে রবার্ট কোহেনের জন্য। মাইকের এই বিদ্রূপ মেশানো কথাটা আসলে একটা স্ফুলিঙ্গের মতো কাজ করে। এতদিন ধরে যা কিছু চাপা ছিল, এবার তা প্রকাশ্যে আসতে শুরু করে। এই কথাটা সরাসরি কোহেনকে উদ্দেশ্য করে বলা, আর এতেই সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর যা ঘটে তা হল ভয়ঙ্কর সহিংসা। ক্ষিপ্ত কোহেন প্রথমে জেককে অপমান করে, তারপর আক্রমণ করে বসে রোমেরোকে। এই একটা ঘটনায় তাদের তথাকথিত বন্ধুত্বের সম্পর্কটা পুরোপুরি চুরমার হয়ে যায়। তাহলে এত সব ঘটনার পর চলুন একবার দেখে নিই এই গল্পটা আসলে প্রথম বিশ্বযুদ্ধের রেখে যাওয়া গভীর ক্ষতগুলো সম্পর্কে আমাদের কি বলছে। সবকিছু মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি এক হারানো প্রজন্মের গল্প, যারা একটা মূল্যবোধহীন পৃথিবীতে অর্থ খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখছি যুদ্ধের ভয়ঙ্কর মানসিক আর শারীরিক আঘাতের কথা, আর দেখছি এক অসম্ভব ভালোবাসা আর পুরুষত্বের সংকটের এক জীবন্ত ছবি।
ফেস তার চরম বিশৃঙ্খলার পর সবকিছু কেমন যেন শান্ত হয়ে আসে। দলটি ভেঙে যায়, কোহেন লজ্জা নিয়ে চলে যায়, আর ব্র্যাড একটা খুব কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে রোমেরোর মতো একজন মানুষের জীবন নষ্ট করার অধিকার তার নেই, তাই সে তাকে ছেড়ে দেয়। আর এবার আমরা পৌঁছে গেছি উপন্যাসের সেই বিখ্যাত আর হৃদয় বিদারক শেষ দৃশ্যে, যা ঘটে মাদ্রিদের একটি ট্যাক্সির ভেতরে। ট্যাক্সিতে বসে ব্রেট বিষণ্ণভাবে জেককে বলে, ওহ জেক, আমরা একসঙ্গে কতই না চমৎকার সময় কাটাতে পারতাম। এই একটা লাইনে তাদের সম্পর্কের সবটুকু আফসোস আর যন্ত্রণা যেন ফুটে ওঠে। আর জেকে ছোট্ট একটা উত্তরেই যেন পুরো গল্পটার সারমর্ম চলে আসে। সে বলে, হ্যাঁ, এটা ভাবতে চমৎকার লাগে, তাই না? এটা আসলে তাদের ভাগ্যকে মেনে নেওয়া, কিন্তু কষ্টটা তাতে একটুও কমে না। এটা তাদের অসম্ভব ভালোবাসার এক মর্মান্তিক কিন্তু বাস্তব স্বীকৃতি। শেষ পর্যন্ত হেমিংওয়ে আমাদের জন্য একটা বিশাল প্রশ্ন রেখে যান, যে প্রজন্মের পরিচয়টাই দাঁড়িয়ে আছে তাদের হারানোর উপর। তারা কি কখনো সত্যি যা খুঁজছে তা খুঁজে পেতে পারে? এই প্রশ্নটাই হয়তো উপন্যাসটিকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে।